আমরা শেখ হাসিনার সময় একটা ভয়ানক অসহিষ্ণু সমাজে ছিলাম এবং এটা বেশ লম্বা সময়, 15 বছর ইজ আ ভেরি লং টাইম। এবং এই দীর্ঘ সময়টাতে আমরা দেখেছি যে আপনি সরকারের কোনো সমালোচনা করতে গেলেই আপনার বিরুদ্ধে খুবই নিবর্তনমূলক কিছু ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আপনাকে গুম করে ফেলা হবে, আর সবচেয়ে কম যেটা লিস্ট যেটা সেটা হচ্ছে আপনাকে রাজাকার ট্যাগিং দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি। খুবই অসহিষ্ণু একটা আবহাওয়া। এখন আমরা দেখছি আরেক এন্ডের খুবই অসহিষ্ণুতা, বিকজ আমরা না দীর্ঘ সময় অসহিষ্ণু অবস্থায় থাকতে থাকতে আমার ধারণা আমাদের মনোজগতে এমন পরিবর্তন এসছে যে আমরা কোনো সুস্থ তর্ক বিতর্ক করবার মতন অবস্থাতেই আর নাই। আমরা এখন হয় আমার মতটাই মত, না হলে আমি পুরোটাই ছুঁড়ে ফেলে দেব। এটা নিয়ে যে আলোচনা হতে পারে, এটা নিয়ে যে তর্ক হতে পারে, এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে, এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই। আপনি চিন্তা করেন 6টা বা 7টা সংস্কার কমিশন, প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই এই জায়গায় সংস্কার হওয়া উচিত। আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে, আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি, বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই, জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই, অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে। কিন্তু কোন দল কি এই দাবি করেছে যে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে বাতিল করে দিতে হবে? এই দাবি কিন্তু আমরা শুনিনি। কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি, যেই কমিশনটি 433 সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেকেরও কম, 200টাও যদি এটা মানে আপনারা বাস্তবায়ন করেন, মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে। তন্নি, আমি মনে করি ধর্ম যার যার একেবারেই ভীষণ রকম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরও আমি না বলে পারছি না। আমি প্রতি রাতেই কোরআন পড়ি, আমি মোবাইলে আছে, অ্যাপস আছে, প্রত্যেকেই পারে, বই নিয়েও বসতে হয় না, পড়া যায়। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। সেখানে খুব শক্ত ভাষায় সুদের ব্যাপারে বলা আছে, খুব শক্ত ভাষায় অন্যের ব্যাপারে নাক গলানোর বিষয়ে বলা আছে, গীবতের ব্যাপারে বলা আছে, খুব শক্ত ভাষায় চুরি দুর্নীতির ব্যাপারে বলা আছে। এই বিষয়গুলো নিয়ে কি আমরা সমাজে খুব অস্থিরতা বা খুব আলোচনা হতে শুনি? এই যে ধরুন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই ফর এক্সাম্পল, এরা মুনাফা বলুক আর যাই বলুক, বাংলাদেশের মানুষ কি জানে না ওটা আসলে কি? ফিক্সড কখনো মুনাফা হয়? প্রতি মাসে 4% বা 3% বা 2% যেটাই হোক, ফিক্সড যখন হয়ে যায় সেটা কখনো মুনাফা হতে পারে না। আমরা তো জানি, তাই না? এটা নিয়ে কি কখনো আমরা কোনো কাউকে অস্থিরতা প্রদর্শন করতে দেখেছি? দেখি নাই। আবার আমরা খুব ভালো করে জানি কোরআনে কোন কোন বিষয় স্ট্রিক্টলি না বলা আছে। ফর এক্সাম্পল জাকাতের কথা ধরেন না, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের পরপরই জাকাতের কথা বলা আছে। আমরা কি সবাই নিসাব পরিমাণ সম্পদের উপরে 2.5% জাকাত দেই? যদি দিতাম, কাকে কাকে দিতে হয় সেটা 6টা ভাগ আছে, 6 প্রকারের মানে ব্যক্তিকে আপনি 8টা না, আচ্ছা, দিতে পারেন। আমরা কি সেভাবে দেই? সেটা নিয়ে কি সমাজে আমরা খুব শক্ত আলোচনা শুনি? কেন জানি না, নারীর ব্যাপারেই সবাই বড় বেশি অসহিষ্ণু, বড় বেশি অস্থির। আচ্ছা, আপনারা যেই সংস্কারের সুপারিশগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা হতে পারে না? সেটা নিয়ে কি তর্ক বিতর্ক চলতে পারে না? ফর এক্সাম্পল চুরির শাস্তি তো হাত কেটে দেওয়া, সৌদি আরবে এখনো সেটা আছে। আমরা কেন সেটা ফলো না করে, আমরা কেন পেনাল কোডে আমরা দেখছি বা সিআরপিসিতে যাচ্ছি কেন? আমরা তো ওইটাও ফলো করতে পারি। ফলো যখন করবেন, কোরআনে আল্লাহ বারবার বলেন তোমরা কি কিছু অংশ গ্রহণ করছো আর কিছু অংশ বাদ দিচ্ছ? এই প্রশ্নটা একটু ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে আমি করতে চাই। এই যে আসলে নারী সংস্কার কমিশন নিয়ে নানান রকম ইস্যু সামনে আসছে এবং নানান রকমের আপনারা আন্দোলনের কথাও বলেছেন, হেফাজতের এই কর্মসূচিকে এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখছেন কমিশন সদস্য ফাউজিয়া করিম ফিরোজ। তিনি খুব সুস্পষ্টভাবে এই বক্তব্যই দিয়েছেন। কেন আপনারা চাপ সৃষ্টি করছেন বা কি কারণে আসলে চাপ সৃষ্টি করছেন? ব্যাপারটা খুব স্পষ্ট। আপা যেটা বলেছে, দুর্ভাগ্যজনক কথা বলেছেন যে আমরা এটা করি না বলে এটা করবো না। আমাদের সমাজে দুর্নীতি থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু ইসলাম বিরোধী আছে। কেমন সমাজে অপরাধ আছে, সত্য কথা, কিন্তু তারপরও আমাদের সমাজে কিছু বিষয় আছে যেগুলো বিরোধী চলে এসছে। ফ্যামিলি শিশু, ফ্যামিলি আমাদের সমাজে একভাবে আছে, এবং ওয়েস্টার্ন সোসাইটিতে এই ফ্যামিলি নাই, কোনো ধরনের ফ্যামিলি ডেভেলপ করছে, এবং এখন তো আরও ফ্যামিলি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিএসআর ফ্যামিলি চলছে। আমরা যারা চাচ্ছি এগুলোকে চালু করার জন্য, এখানে এগুলো চালানোর মাধ্যমে তো আগের প্রবলেম সলভ হবে না। ফ্যামিলি রক্ষা করতে পারলে যতটুকু আমরা বেঁচে আছি বেঁচে থাকা সম্ভব। নারী পুরুষের কোনো ইস্যু না। আপা মনে করছে আমরা নারীদের বিরুদ্ধে, নারীদের কোনো বিরুদ্ধে না, নারীদের আমরা সম্মান দিতে চাই। নারীদের কিছু সম্মান দিয়েছি, পুরুষের চেয়ে 3 গুণ সম্মান নারীদের বেশি আছে। মা হিসেবে 3 গুণ,
স্ত্রী হিসেবে তো আছে, কন্যা হিসেবে আছে, মা বোন হিসেবে আছে। নারীদের সম্মানের কোনো সমস্যা না, আমরা সম্মান দিতে চাই এবং রাখতেও চাই, সম্মান রক্ষা করতে, নিরাপত্তা দিতে চাই। কিন্তু এই সময় এই নারী যে আন্দোলনটা আজকে শুরু হয় না, প্রায় 1.5-2 বছর চলছে নারী আন্দোলন। নারী বিরোধী এক সময় একটা এজেন্ডা হয়, এজেন্ডাতে আমাদের এনজিও, যেহেতু ওরা টাকা পয়সা পায় বিদেশ থেকে, এইসব স্পেসিফিক যেমন লেসবিয়ানিজম, এলজিবিটি, এই সমস্ত সমস্যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই টাকা দেওয়ার জন্য তাদের সঙ্গে টাকা পয়সা দিচ্ছে, এরা এগুলোকে প্রমোট করে এই জন্য যে তাতে করে এই টাকাটা। আমি যদি একদম ভুল না করে থাকি, সম্ভবত ব্যারিস্টার রুমিন ফারহানা এটি বোঝানোর চেষ্টা করেছেন যে আরো অনেকগুলো তো সুপারিশ কমিশন দিয়েছে, জি অনেকগুলো সংস্কার কমিশন আছে, কোন কমিশনকে পুরোপুরি বাতিলের ঘোষণা আসেনি, শুধু এই সংস্কার এই কমিশন থেকে পুরোপুরি বাতিল কেন? জি, এই কমিশন যে পুরো রিপোর্টটা আমরা পড়েছিলাম জানি না, পরে তারা দেখতে পাবেন এই কমিশন যে সমস্ত প্রথমে শুরুটাই করে দেবে বৈষম্যের প্রধান কারণ হচ্ছে ধর্ম। এখানে তো পুরো আপত্তি কথা যে কমিশন প্রবলেম প্রবলেমের উৎস বুঝতে পারে না, ধর্মকে প্রতিপক্ষ বানিয়েছে শুরুতেই যেটা করছে, কিন্তু কমিশন অন্য কোনো কমিশন এইসব করে একটি করে নাই। এই জায়গাটিতে আমি আসবো, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের জি অভিযোগ করছিলেন আসলে যখন এই কমিশন করা হয়েছে তখন নানাভাবে আসলে ধর্মকে কিংবা আসলে যারা ধর্মীয় মতাদর্শে যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে আসলে সামনে রাখা হয়নি কিংবা এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনিও কিন্তু এই কথা বলছিলেন, কোনো ধর্মীয় প্রতিনিধি আসলে এই কমিশন রাখেনি যখন তারা এই সংস্কার প্রস্তাবগুলো করেছে। সেটি এই তার মানে আরেকটু বিতর্কের সৃষ্টি করেছে এবং এই বিতর্কের তাহলে অবসান হবে কি করে, সেই জায়গাটিতে আমরা আসবো কিভাবে? আমি মনে করি বিতর্কিত যে সুপারিশগুলো এই কমিশন করেছে এগুলো বাস্তবায়ন হবে না অ্যাট দ্য মোমেন্ট, এটা বাস্তবতা। সেকুলারিজম আমাদের সংবিধানে ছিল, অনেকদিন পর্যন্ত ছিল, জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমান নিয়ে আসছেন, ওটা কিন্তু এখনও আছে। সংসদীয় স্পিকারের পিছনে কিন্তু বড় করে লেখা বিসমিল্লাহির রহমানির রাহিম, ওখানে কিন্তু গীতা, ত্রিপিটক বা বাইবেল থেকে লেখা নাই। এরশাদ সাদ রাশিদ ইসলাম করলেন, এখনও আছেন। এটা 90% মুসলিমের দেশ, আবেগের দেশ, উদারতন্ত্রের দেশ। তবে ধর্মীয় অনেক বিষয়ই আমাদের এখানে সেকুলারিজম ইনবিল্ড হয়নি, ভারতেও হয়নি। ভারতের সংবিধানে সেকুলারিজম আছে, কিন্তু কাজে কর্মে তো অনেক ওখানে আমরা ব্যত্যয় দেখেছি। খুশবন্ত সিং একটা চমৎকার কথা বলেছে, সেকুলারিজম তখনই হবে যখন একজন মন্ত্রী পূজায় যাবে না। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের সেকুলারিজম, সেখানে বাংলাদেশ তো প্রশ্নই আসে না। ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলে তার খুঁটিটা কোনটা, তার জোরটা কোথায়? ইন্টারনাল জোর, তার কোনো দল নাই, তার কোনো স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ড এখনও আসেনি। তার একমাত্র খুঁটি হচ্ছে ইসলামিকপন্থী রাজনৈতিক দলগুলোই তার খুঁটি। এবং তিনি যে ঐক্যমতের ডাক দেন মাঝে মধ্যে, আমি ওই ছবির পরে গুনে গুনে দেখেছি 70% লোক ইসলামিক দলের থাকেন। তিনি যখন অল পার্টিকে ডাকেন, জাতীয় পার্টিকে তো ডাকেন না, অন্য দলকে ডাকেন, সেই 70% খুঁটিকে ক্ষুব্ধ করে উনি একটা পদক্ষেপ নিতে পারবেন? এটা বাংলাদেশে সোসাইটি রেডি না। যদি আপনার মতবাদ থাকে আপনি সেখানে তর্ক করবেন, এক পাশে আলেমরা থাকবে, এক পাশে সেই তর্কের জায়গাটা কি আমরা সৃষ্টি করতে পারছি? একটা আপনি প্রিন্টেড পেজে গভর্নমেন্ট একটা কমিটি যখন একটা প্রিন্টেড পেজ করে দেয়, ফর দেম ইট ইজ এ ফুল স্টপ। নারী কমিশন কিন্তু ফুল স্টপ দিয়ে দিয়েছে, এখন বাকিটা গভর্নমেন্ট এন্ড পরবর্তী গভর্নমেন্টের বিষয়। তো আমি তো মনে করি ওই প্রিন্টেড পেজ প্রিন্ট করার আগেই এই আলোচনাগুলো হওয়া উচিত ছিল। তাহলে অনেকগুলো, আমি এক কথা বলছি, তাহলে দেখা যেত কি 400-র মধ্যে 250টা আলেমরা একসেপ্ট করে নিয়েছে, বাকিগুলো ওরা বলতে পেন্ডিং। সেই সুযোগটা তো কমিশন নিজেই হারিয়ে ফেলেছে। এই জায়গাটিতে যে বাস্তবায়ন হওয়া এখন সম্ভব নয়, কথাটি যে আপনি বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি একটু বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য, সেটা যেন আমাদের মাধ্যমেই হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই হয়, এবং আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি। কি বলতে চান? আমার জন্য সুবিধা হতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলতেন কোন কোন সংস্কার দ্রুত বাস্তবায়নযোগ্য। আপনি যেটাকে দ্রুত বাস্তবায়নযোগ্য মনে করছেন সেটি তো ফিল্ডে যখন আপনি নামবেন আপনার মনে হতে পারে যে না, এটা তো আসলে এত দ্রুত বাস্তবায়নযোগ্য নয়। প্রথমত কোন সংস্কারগুলোকে দ্রুত বাস্তবায়নযোগ্য বলা হচ্ছে? 2 হচ্ছে দ্রুত বলতে আসলে কি বোঝানো যাচ্ছে? 6 মাস দ্রুত, 1 বছর দ্রুত, 1 মাস দ্রুত, 15 দিন দ্রুত? দ্রুত বলতে কি বোঝানো হচ্ছে? 3 হচ্ছে যেই সংস্কারগুলোকে আপনি দ্রুত এবং বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন সেই সংস্কারগুলোর ব্যাপারে কি দলগুলো একমত হয়েছে? বিকজ দলগুলো যদি একমত না হয় তাহলে তো সেই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। 4 হচ্ছে কিছু সংস্কার আছে যেখানে দলগুলো যদি একমত হয়, আমি তর্কের খাতিরে বলছি, যদি একমত হয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। ফর এক্সাম্পল সংবিধান সংস্কার। সো আসলে কোন সংস্কারগুলোকে আপনি কি বলতে চাইছেন আমি পরিষ্কার নয়। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটুকুই বুঝি যে এই দেশের জনগণের উইল অফ দ্য পিপল, দ্য স্পিরিট অফ দ্য পিপল, সেটা কোনটা? সেটা হচ্ছে
কনস্টিটিউশন, এবং সেই কনস্টিটিউশনে পরিষ্কার বলে দিচ্ছে যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং এর মালিকানা দুটোই কিন্তু মানুষের হাতে ন্যস্ত করা। সো মানুষ তার মালিকানা তার যাদের হাতে দিবে তাদের দ্বারাই আসলে সংস্কার বলেন, নতুন কোনো কিছু মানে পরিবর্তন বলেন, সেটা আসলে তাদের হাত দিয়েই হওয়ার কথা। এটা যাদের হাতে মালিকানা দেয়া হয়নি তাদের হাত দিয়ে পরিবর্তন হতে পারে না। এখন অনেকেই তর্ক তুলছেন যে এই সরকারটিও তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, বিপ্লব বা গণ অভ্যুত্থানের একটা ম্যান্ডেট আছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে সংবিধানের 106 অনুযায়ী যে রেফারেন্সটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেখানে পরিষ্কার বলে দেয়া আছে জরুরি পরিস্থিতিতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই, সেহেতু নির্বাহী কার্য পরিচালনার জন্য একজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী অ্যাপয়েন্ট করা হলো। সো এখানে কিন্তু আপনার কাজের পরিধি বা চৌহদ্দি খুবই নির্ধারিত। এখানে আপনি এখন র্যাডিক্যাল চেঞ্জ যদি আনতে চান, সেই র্যাডিক্যাল চেঞ্জের ম্যান্ডেটই আপনার নাই। জি, ডক্টর আহমদ আব্দুল কাদের, নারী সংস্কার বিষয়ক সুপারিশ যারা করেছেন সেখান থেকে কমিশন প্রধান তিনি বলেছেন এই যে সুপারিশগুলো আছে সেখানে নারী আন্দোলনের যে চিরায়িত আকাঙ্ক্ষা, নারী প্রকৃত স্বাধীনতা পেতে হলে কি করতে চাই আমরা, আমাদের আকাঙ্ক্ষা কি, স্বপ্ন কি, সেটি তুলে ধরা হয়েছে। আবার একই সময় যখন খেলাফত মজলিস বলছে যে একেবারে এই পুরো কমিশন আসলে একদম উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্যমূলকভাবে গঠন করা হয়েছে। কি উদ্দেশ্য দেখতে পাচ্ছেন তাহলে আপনারা? দেখতে পাচ্ছি পরিষ্কার উদ্দেশ্য পশ্চিমা মডেলকে ফলো করে আমাদের সমাজে গড়ে তোলার ব্যবস্থা করা, যেখানে লিভ টুগেদার অ্যালাউড, সেক্স ক্রাইম বলে ক্রাইম নয়, মেরিটাল রেপ হবে। তার মানে হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব দেশ সমান না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে নারীবাদী আন্দোলন শুরু হয় এবং যখন এই এলজিবিটি আন্দোলন শুরু হয়, যারা যে কথা তারা বলেছে আস্তে আস্তে এগুলো গিলাবার চেষ্টা করা হচ্ছে। সমকামিতার কথা এখানে ডাইরেক্ট এখানে, কিন্তু ইনডিরেক্টলি সমকামিতার ইস্যুগুলো এসছে এখানে, এবং বলা হচ্ছে আমার দেহ আমার অধিকার। এটা কিন্তু এলজিবিটির স্লোগান, আমার দেহকে আমি যে কোনোভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি, এটা তো আপনি অ্যালাউ করতে পারেন না। আমার দেহের অধিকার মানে আমার ইচ্ছা বলে কাপড় পরবো, ইচ্ছা বলে পরবো না। এটা যদি আপনি মেনে নেন আমাদের সমাজ মানবে না, পাবলিক মানবে, জনগণ মানবে না। যদি জরুরি বানাতে চান তাহলে সংঘাত হবে। জি, কিন্তু ডক্টর আহমদ আব্দুল কাদের, এই যে বিভিন্ন ইস্যু নিয়ে আসলে আপনাদের মত পার্থক্য আছে, সেটি নিয়ে আসলে সবাই একমত, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু যে ইস্যুগুলো নিয়ে আপনাদের কোনো মতের পার্থক্য নেই কিংবা যে ইস্যুগুলো আপনারাও মেনে নিতে চাইছেন, সেই জায়গাগুলো নিয়ে এই নারী কমিশনের সাথে আপনাদের আলোচনার কোনো সুযোগ আছে কি? তারা অযোগ্যতা আলোচনা করা, যারা ইসলামকে প্রতিপক্ষ সাজিয়েছে ত্রিপুরের শুরুতেই তারা বলে দিয়েছে, বাংলাদেশে তারা বলছে বৈষম্যের প্রধান কারণে অন্যতম কারণ হচ্ছে ধর্ম। তাদের সঙ্গে আলাপ হবে কেন? তারা তো রিভল্ট করেছে আমাদের সোসাইটির সঙ্গে, তারা আমাদের সোসাইটি রিপ্রেজেন্ট করে না, ধর্মকে তো করেই না, সমাজের কালচারকে রিপ্রেজেন্ট করে না। তারা পশ্চিমা কালচারেও একটা অংশের, যারা একদম ফ্রি সব কিছু ফ্রি, এই ধরনের তারা থাকছে। এমনকি আপনারা জানেন যে আমাদের দাবি অনেকে ছিল যে ডেথ সেন্টেন্স চালু করা হোক টাইপের, তাইটা বলছে না, দেখতে রাখা যাবে না। এটাও কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা অংশের দাবি। এনজিওদের মাধ্যমে প্রমাণ করে টাকা পয়সা পায় তারা, এবং সমস্ত এনজিও যারা আছে এরা এনজিওদের প্রতিনিধিত্ব করে, এবং সেই এনজিওগুলো যে এনজিওগুলো ওয়েস্টার্নের টাকা পয়সা খেয়ে এদের ভাবধারা চালু করতে চায়। এই জন্য আমরা এদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করি না। তারা তো একটু দাবি করেছেন যে অন্তত 200টিও যদি আসলে, কারণ এরা হচ্ছে, আমি বলছি এরা হচ্ছে আমাদের সমাজের প্রতিনিধিত্ব করে না, ওরা করে পশ্চিমা সমাজের প্রতিনিধিত্ব করে, এনজিওদের প্রতিনিধিত্ব করে, টাকার বিনিময়ে তাই সব প্রস্তাব দেওয়া হচ্ছে। এগুলো তারা সেল করে পড়ে যে আমরা এই প্রস্তাব দিয়েছি, ডেথ সেন্টেন্স উঠে যেতে হবে, লিভ টুগেদার অ্যালাউ করতে হবে, এইসব প্রস্তাব তারা দিয়েছি, এগুলো তারা সেল করতে পারবে। এই জন্যই আমরা মনে করি এই সব কমিশনের কথা বলা দরকার নাই। আমরা কথা বলবো অবশ্যই, প্রধান উপদেষ্টা কথা বলবো, এবং তারা এটাকে নতুনভাবে গঠন করবেন।